আমরা আজ আবার ফেরত চলে এসেছি পরাগ বাবুকে সাথে করে নিয়ে, এবং পরাগদার কাছ থেকে আমরা কালকের যা আলোচনা চলছিল সেই আলোচনা পর্বকে আরো টেনে নিয়ে যাব। আমরা জেনে নেব পরাগ বাবুর কাছ থেকে, কাল তো বাংলাদেশ সম্পর্কে কথা হতে হতে ত্রিপুরা এসে কিছুটা এসে আমরা বন্ধ করেছি। পরাগদা, এগেইন থ্যাংক ইউ ফর ইউর টাইম, যে আপনি আমাদেরকে আবার টাইম দিয়েছেন। কালকের যে প্রশ্নতে আমরা ছিলাম ঠিক সেই জায়গা থেকে আজকে শুরু করি। ত্রিপুরার নামটা উঠে আসলো আপনার কাছ থেকে, যে ত্রিপুরা নিয়ে বাংলাদেশের কথা অনুযায়ী আপনার ত্রিপুরা নামটা উঠে আসলো। ত্রিপুরায় প্রচুর রিফিউজিজ আছে। আজ ত্রিপুরায় আমাদের দিদি, সবার প্রিয় দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ ত্রিপুরাতে টিএমসির একটা পদক্ষেপ নিচ্ছেন। ত্রিপুরা, গোয়া এই জায়গাগুলোতে নিচ্ছেন। কতটা ফ্রুটফুল ত্রিপুরা গভর্নমেন্টের যে এগেইনস্টে দাঁড়ানোর যে জায়গাটা, আজকে যখন 2011 আগে অবধি আমরা একটা জিনিস জানতাম, সিপিএম এর উল্টো দিকে দাঁড়ানোর মতন ক্ষমতা কিন্তু টিএমসির মমতা বন্দ্যোপাধ্যায় একলা রাখেন। ঠিক সেই জায়গাটায় আজ ত্রিপুরাতে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, সেই জায়গাটায় বিরোধিতা করা কতটা টাফ চ্যালেঞ্জ। আপনাকে প্রথমে একটা কথা বলি, ত্রিপুরাতে কিন্তু টিএমসি স্টেটে বিরোধিতা করতে অতটা যাচ্ছে না। আসামেও টিএমসি স্টেটে বিরোধিতা করতে যাচ্ছে না, গোয়াতেও কিন্তু স্টেটে বিরোধিতা করতে যাচ্ছে না। মানে আপনি বলতে চাইছেন এটা 2024 এর এক্স্যাক্টলি এটা মহড়া। তার কারণটা হচ্ছে पीके हैज सजेस्टेड टू ममता बनर्जी जे आपको अगर सत्ता में आना है दिल्ली में मिलीजुली सरकार को लेके, इफ यू हैव टू कम एट द हेड ऑफ अ कोalition, if you have to increase your credibility on paper and on the ground as the prime minister probable of India, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এক্স্যাক্টলি ইউ হ্যাভ টু স্প্রেড টু ডিফারেন্ট এরিয়াস। শুধু বেঙ্গলের মানে পার্টিতে থাকা যাবে না। ইউ ক্যানট আইডেন্টিফাই ইউরসেলফ অনলি অ্যাজ আ বেঙ্গলি পার্টি, ইউ হ্যাভ টু বি আ নন বেঙ্গলি পার্টি, ইউ হ্যাভ টু গেট পিপল টুগেদার। ত্রিপুরাতে, আসামে প্রচুর বাঙালি পপুলেশন আছে, হয়ে গেল। উত্তরপ্রদেশে নন বেঙ্গলিজ ইনরোডস করার চেষ্টা করলে, কিন্তু এই জন্য না যে আমি একদম সিগনিফিকেন্ট ওখানে গিয়ে পাওয়ার গ্র্যাব করে নেব, না, মে নট বি। আমি যদি ইউপি থেকে 10টা সিট তুলতে পারি, গোয়া থেকে 2টা সিট তুলতে পারি, মানে আসাম থেকে একদম প্রথমের আপনার সাথে ইন্টারভিউতে যে হয়েছিল, সেই জায়গায় যে কংগ্রেস যা পরিস্থিতি আছে, রাজ ঠাকরের পলিসি আজকে ডেটে পিকে এক্স্যাক্টলি আপনাকে বলছি নিয়ে চলছে। এখানে একটা চ্যালেঞ্জ আছে, কোথায় আমি বলছি যে যদি স্ট্যালিনকে নেওয়া হয় কোয়ালিশনের মধ্যে, স্ট্যালিনকেও কিন্তু পিকে সাপোর্ট করে। পিকে কিন্তু বেশ কটা আরো স্টেটের অ্যাডভাইজার, ঠিক আছে, ম্যানেজার, পাঞ্জাব পোল ম্যানেজার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কারিশমাটা অনেকটা এগিয়ে এসছে। কারণ কি, এতগুলো নেতা, আমি আগে বলেছিলাম কোন একটা ইন্টারভিউ তোমাদের সাথে বর্ণনা করে চ্যানেলে বলেছিলাম, অ্যাস্ট্রোলজার have to be astrologer, political astrologer, exactly, the PK is the person who is the এবং আমি তো বলেছিলাম যে এতগুলো মানুষ ওখান থেকে এসছে, মোদি, শাহ, প্র্যাকটিক্যালি নাড্ডা, এরা ক্যাম্পিং করতে শুরু করেছে এখানে कैलाश विजयवर्गीय। In spite of that, just one lady defeated all these people on the ground. अरे आदित्य मतलब तो वही निकल रहा है। हाँ, जेकर के राहुल गांधी के बोला चेष्टा करते, राहुल गांधी आपको पास नंबर नहीं रहेगा, you will not have the numbers. See, politics is a number game, as cricket is. Okay, politics is a number game. If you have the numbers with you, you go with them. तो नंबर যদি তোমার কাছে না থাকে, কারণ আমরা দেখছি যে কংগ্রেস ডুইন্ডলিং অবস্থায় রয়েছে, দিনে দিনে ওদের নাম্বারস কমে যাচ্ছে। তাহলে কোথায় নাম্বারস বেশি আসছে? টিএমসি তে নাম্বারস বেশি আসছে। কি করে আসবে? এই জায়গায় যেন স্প্রেড করি। এখানে কংগ্রেস অন্য জায়গায় অবস্থা ভালো। আমি আপনাকে, যেহেতু কংগ্রেসের কথা উঠলো, তার মাঝখানে আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করি। আজ থেকে ঠিক 4 দিন আগে প্রিয়াঙ্কা গান্ধী ইউপিতে দাঁড়িয়ে, যে জায়গায় ইউপিতে ওনাদের একটা সভা হলো, সেখানে দাঁড়িয়ে উনি বলছেন যে কৃষি যারা লোন পেয়েছে সেই জায়গাটায় তাদেরকে মাফ করে দেবো, এন্ড ব্লা ব্লা ব্লা, বহু এরকম অনেক প্রতিশ্রুতি, বা ওটাকে প্রতিজ্ঞা সভা বলে ওনারা ডিক্লেয়ার করেছেন, আর আমাদের চ্যানেলে সেটা লাইভও আছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাকে বলি, আজকের ডেটে আমাদের জিডিপি যে জায়গায় নেমেছিল সেখান থেকে আস্তে আস্তে ইনক্রিজ করছে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে গিয়ে এই টোটাল জায়গাটাকে ফ্রি করতে গিয়ে আমার মনে হয় না জিডিপিটা আরেকটু ক্র্যাক করতে পারে।
You see, in politics, promises are meant to be broken. You have to understand this. কিন্তু সেই জায়গায় যদি বলি তাহলে আমাদের দিদি কিন্তু যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিলেন, দিদি কিন্তু সেই প্রতিজ্ঞাবদ্ধতাকে কিন্তু মেইনটেইন করেছেন। এবার 100% করতে পারবেন না, আমি আপনাকে বলছি 80% 90% আমাদের মুখ্যমন্ত্রী একবারও বলেননি যে আমি ভ্যাকসিন ফ্রি করে দেব। बट बिहार तो बोला হয়েছিল कि हम सत्ता में आएंगे तो हम वैक्सीन को फ्री कर देंगे, मुफ्त में वैक्सीन बांटेंगे, हम मुफ्त में वैक्सीन बांटेंगे, ये लैंग्वेज था, ये लैंग्वेजটা ছিল। तो কোথায় मुफ्त में कहां बांट पाए आप? आपने कुछ जिक्र नहीं किया उसका, you didn't talk about it, your government, के नीतीश कुमार is actually your government, you didn't give vaccines for free। तो promises my dear are meant to be broken in politics। मोहब्बत जंग और सियासत में हर चीज जायज होता है। তো আমি দর্শক বন্ধুদের কাছে আজকে এটা খুব হাসির একটা জায়গা চলে আসলো, মানে আপনার কথাটা কি মানে আমরা অনেক কিছু আগেও আমাদের ম্যাচিউর হতে হবে অ্যাজ এন ইলেক্টোরেট। আমি আগেও তোমাদের বলেছি, অন্য চ্যানেলে সবাইকে বলেছি, আমি আমাদের অ্যাজ ইলেক্টোরেট ম্যাচিউর হতে হবে। আমি হবস লক রুশোর পলিটিক্যাল থিওরির সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি which is the basis of democracy সেটা উদ্ধৃতি করে আমি বলেছি, বহু জায়গায় বলেছি। মানে পুরনো দিনে এসে আমার আজকে মনে পড়ে গেল, মানে দিল্লির মসনদে আসার আগে আমাদের দিল্লির সিএম, হ্যাঁ, ওনার যা যা পরিকল্পনা বা যা যা কিছু অ্যাজ ইট ইজ এসেন সেটা রিপিট টেলিকাস্ট হয়তো আমরা দেখতে রাজ করার ফরম্যাটটা রাজনীতি মানে কি, রাজ करने का नीति, तो वो नीति बिल्कुल सिद्धांत जो है वही है। আচ্ছা, এই যে ধরুন আজকের মূল্য বৃদ্ধি যে জায়গায় যাচ্ছে, মানে পার ডে প্রত্যেকটা দিন যে পেট্রোল ডিজেল এর দামটা যেভাবে ইনক্রিজ করছে, কালকে ডেটে আপনার কি মনে হয় এই দাম আর কোনো দিনের জন্য নিচে নামতে পারে? ইটস ভেরি ডিফিকাল্ট টু বি প্র্যাকটিক্যাল। ওই যে ইলেকট্রেটকে বুঝতে হবে সত্যটা, কিন্তু তাও একটা ফর এক্সাম্পল আর আপনাকে এটা বলে দিই যে কোনো মজার একটা কথা আপনাকে আমি বলছি যে ইকোনমি না পলিটিক্সের উপর চলে না। পলিটিক্যাল ফ্রিডম শুড অলওয়েজ হ্যাভ আ বেস ফাউন্ডেশন ইন ইকোনমিক ফ্রিডম, ঠিক আছে, मैं मानता हूं, दिस इज द बेसिक इकोनॉमिक थीसिस। কিন্তু ইকোনমিক্স কখনো পলিটিক্সের দ্বারা চলে না, নাই পলিটিক্স কখনো ইকোনমিক্সের দ্বারা চলে। সমস্ত পৃথিবীতে একটা রিসেশন এসেছিল 2010-11 এর দিকে, বোধহয় মনে আছে আপনাদের, 8, 9, 10, 11, এবং তখন ব্যাংকিং সেক্টর অবশ্য খারাপ হয়ে গিয়েছিল। এখন এই কোভিড আসাতে সমস্ত পৃথিবীর সেক্টর খুব খারাপ, এবং কোন সরকারই কিন্তু ব্লেম, আপনি দেখেছেন পশ্চিমবঙ্গ সরকার কিন্তু পেট্রোল ডিজেল নিয়ে এখন খুব একটা বেশি কিন্তু আন্দোলন করছে না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে যে যতটা ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট নিচ্ছে তার কাছাকাছি শেষ কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট নিচ্ছে। কিন্তু আমার আমি আপনাকে বলি, আপনার আগের দিনের একটা ইন্টারভিউ, মানে আমাদের মোটামুটি পুজোর আগের একটা ইন্টারভিউতে আপনার কাছ থেকে ইয়ে হয়েছিল, আপনি ওখানে একটা ওয়ার্ড ইউজ করেছিলেন কি बीजेपी क्षेत्र की अपने একটা ওয়ার্ড ইউজ করেছিলেন, कुछ छोटा छोटा चीज को लेकर आपको आगे जाना है, छोटा छोटा चीज को आपको इशू बनाना है और वो इशू के ऊपर आपको काम करना है। बिल्कुल। तो ये इशू जब आज के डेट में इशू तो है, किसके पास है? टीएमसी के पास, बीजेपी के पास भी है। बीजेपी के पास कौन सा इशू है यहाँ पे? हाँ, पश्चिम बंगाल में बहुत सारे इश्यूज हैं। हाँ बिल्कुल, मैं वेस्ट बंगाल की बात कर रहा हूँ। वेस्ट बंगाल में जब हम हैं तो वेस्ट बंगाल में बहुत सारे इश्यूज हैं। यहाँ पर बीजेपी उसके एंटी में खड़ा होकर वो कर सकता है, मगर वहाँ पर एक गैपिंग है। आज बीजेपी से अलग अलग करके पार्टी छोड़ के सब भाग रहे हैं, तो वही नंबर के पीछे अभी का वर्ड में आ रहा हूँ, वही नंबर के पीछे जा रहे हैं। मे बी बीजेपी इज नॉट डूइंग, আমি কোন আতাতে কথা বলছি না, টিএমসি আর বিজেপি দিয়ে কোন আতাতে দিকে ইঙ্গিত করছি না। তো মেবি বিজেপি ইজ নট ডুইং বিকজ টিএমসি ইজ অলসো নট রেজিং ইটস ভয়েস এগেইনস্ট দ্য রাইজিং পেট্রোল এন্ড ডিজেল প্রাইসেস। মেবি দ্যাট ইজ দ্য পলিটিক্যাল ইকুয়েশন at this point of time। এই জায়গাটা এসে আমার তো মনে হয় কোথাও মেবি বিজেপি চায় না যে মেবি বিজেপি চায় না যে টিএমসি অতটা ভিরুলেন্ট হয়ে যাক, ভিরুলেন্ট হয়ে গেলে পরে টিএমসি ছবিটা আরো বেশি ইমপ্রুভ করে যাবে সমস্ত দেশে, এবং সেটা করছে। পুরো কান্ট্রিতেই তো হবে। আজকে আপনাকে একটা কথা বলি, আমি ভুলে গেলাম বলতে, আপনাকে রিমার্কেবল বিষয় আমি বলতে ভুলে গেলাম যে টিএমসি যেখানে যেখানে যাচ্ছে, মানে पैर पसारने का कोशिश चल रही है पूरी तरह मुकम्मल तौर से, যা কিছু করছে অল স্টেট আর ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট। তার কারণটা হচ্ছে ইয়েস ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট। তার কারণটা হচ্ছে ওই যে বললাম স্টাম্প করা, আমি ক্রিকেটে আলোচনা বলেছি, স্টাম্প করা, সেই জায়গাটা কিন্তু ওরা ধরে ফেলার চেষ্টা করছে, কারণ ওখানে না টিনা সিনড্রোম হয়ে গেছে। আপনি যোগী আদিত্যনাথের গভর্নমেন্ট দেখুন, আপনি যেখানে যেখানে দেখুন, there is no alternative। আমি আসছি, let me finish, there is no alternative। টিনা সিনড্রোমে সাফার করছে প্রতিটা স্টেট।
একটা ভায়াবল অল্টারনেটিভ দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ওয়ান্ডারফুল এন্ড ভেরি ম্যাচিওর পলিটিশিয়ান নাও, and this fellow, this PK, is a very sly and crafty fellow. দাদা আপনার কথা অনুযায়ী আমি আপনাকে ছোট্ট একটা জিনিস বলি, 1992 থেকে যে মহিলা, যে মানুষটা, মহিলা বলবো না, যে মানুষটা নারী শক্তিকে আগিয়ে নিয়ে 1997 টিএমসি তৈরি করে, তারপর 2011 জিত, উনি আন্দোলন করা মানুষ এবং মজার ব্যাপার হচ্ছে ওনার ফর্ম অফ পলিটিক্সটা কিন্তু অনেকটাই সোশ্যালিস্ট ফর্ম অফ পলিটিক্স। উনিও কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিজমে বিশ্বাস করেন এবং আমি আগের দিনও বলেছিলাম যে বেঙ্গলের পলিটিক্সটা কিন্তু এখনো সোশ্যালিজমের পাইয়ার উপর দাঁড়িয়ে আছে। কোন ইস্যুকে নিয়ে সামনে এনে নিজেকে নেত্রী বলে ঘোষণা করা, এটা কিন্তু উনি চুক্তি বিজেপি দেখিয়ে দিয়েছেন। বিজেপি হয়তো চায় না যে এখানে BJP is perhaps happy with 70 MLAs. Who knows? Perhaps they're happy. যেরকম ভারত দাদা কালকে হ্যাপি ছিল, সেদিনকে যে কালকে বলবো না, যে সেদিনকে যখন এই খেলা হলো ভারতের সাথে পাকিস্তানে, ভারত হ্যাপি ছিল যে ঠিক আছে আমরা আজকে লুজ করে যাই, রান রেটটা আমরা ঠিক রাখি, রান রেট ঠিক রাখি। বা আমি যদি এই পরিপ্রেক্ষিতে আপনি খেলাটা যখন তুললেন, আমি আপনাকে ছোট্ট একটা জিনিস বলি, আগামী দিনে আমরা মেন্টর ধোনিকে খুব একটা ভালো পর্যায়ে আমরা পজিশন দেখিনি। কেন দেখিনি? মেবি হয়তো ধোনি ভেবেছে যে আমার রেকর্ডটা আমার রেকর্ডই থাক। না, যদি আমি আপনাকে এর একটা পরিপ্রেক্ষিতে আরেকটাও জিনিস বলি, কি পাকিস্তানকে কিছুটা আগিয়ে দিল ভারত সেমিফাইনালটা টাফ যাতে না হয় তার জন্য। হ্যাঁ, মেবি এটাও তো হতে পারে, এটাও তো হতে পারে পাকিস্তানকে আগিয়ে দিল, আমি একটু পিছিয়ে গেলাম, তুমি ভাই আগে থাক, কিন্তু আমি যাতে সেমিফাইনালটা আমাকে কালকে বলছি বারে আমি সেদিনকে যেভাবে খেলা হয়েছে তাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছিলাম যে ভারতের খেলার ইচ্ছে ছিল না। They did not throw in their towels. আমি খেলছি, হ্যাঁ, they did not throw in their towels, but yes, to some extent they were not. তো 30 তারিখ সকালবেলা আপনার সাথে থাকবে, কারণ 30 তারিখ সন্ধ্যে 7টার সময় নিউজিল্যান্ডের সাথে, 30 তারিখ সকালবেলার দিকে বা 30 তারিখ বিকেলবেলার দিকে আপনার সাথে আবার একটা ইন্টারভিউ থাকবে, যেটা শুধুমাত্র খেলা নিয়ে থাকবে, সেখানে আর কোনো কিছুই ঢুকবে না। 30 তারিখ আমরা হয়তো দেখে নেব যে 30 তারিখ ভারতের অ্যাপিয়ারেন্সটা কি হয়, তাহলে হয়তো ব্যাক ক্যালকুলেশন আমরা এটা চিন্তা করতে পারবো। হ্যাঁ, সেদিন দেখবেন ইন্ডিয়া পাকিস্তানের কি ছিল, ইন্ডিয়া will go all out against the Kiwis. সেই জায়গায় গিয়ে আমরা হয়তো ডিসিশনটা নিতে পারবো যে অ্যাকচুয়ালি পাকিস্তানের সাথে খেলাটা কতটা ফ্রুটফুলি ভাবে হারার একটা জায়গায় বিরাট কোহলি প্রেস মিটে কি করেছে, পোস্ট ম্যাচ প্রেস মিটে বিরাট কোহলি কিন্তু বলেছে যে हम हारने वालों में से नहीं है, we are not that we are going to lay down our weapons. They will pull up their socks and definitely they will pull up their socks. এই যে আপনি একটু আগে একটা কথা বললেন, जंग में सब कुछ जाएगा। हाँ बिल्कुल, मोहब्बत जंग और ये सियासत में सब कुछ जाएगा। बिल्कुल। অনুষ্ঠানটা একটুখানি আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরেকটা ছোট্ট জিনিস, যেটা হচ্ছে কোভিড সিচুয়েশন নিয়ে আগের দিনকে কিছুটা শেষ প্রশ্ন বলতে পারেন, যে আমাদের কোভিড সিচুয়েশন নিয়ে আলোচনা হয়েছে, খেলা নিয়েও আগের দিনকে আলোচনা হয়েছে আপনার সাথে। হয়তো আগামী দিনে আমরা 30 তারিখের আবার বসবো আপনার সাথে। পলিটিক্যালি যেহেতু আমি কন্টিনিউটি চলছিল, হঠাৎ করে ক্রিকেটটা আসলো বলে ক্রিকেটে চলে গেলাম, তো পলিটিক্যাল সেক্টরের জায়গা থেকে আপনি ত্রিপুরা, গোয়া বা অন্যান্য স্টেটে যেখানে দিদি পা দিচ্ছেন, উত্তরপ্রদেশেতে আমি বলবো না, তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশের ডেভেলপমেন্টের দিক থেকে কিন্তু মোদিজি অনেক স্টেপ নিয়েছেন। কিছু ব্যাপার আছে যেগুলো না, কিছু ব্যাপার, কিছু ঘটনা ঘটেছে উত্তর। গত কয়েকদিন আগে উনি 9খানা মেডিকেল কলেজের ইনোভেশন পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খুব বড় ক্ষমতা আছে যে উনি ডেভেলপমেন্টের স্রোতের বিরুদ্ধে গিয়ে ছোট ছোট মানুষের ইস্যুগুলোর উপর দাঁড়িয়ে আন্দোলন করতে পারে। এই জন্য আমি তোমাকে আগের দিন বলেছিলাম যে বিজেপি কেন সেটা করছে না, কেন পুলিশরা চাকরি পাচ্ছে না সেটা নিয়ে ইস্যু করছে না, বিজেপি আন্দোলনে যাচ্ছে না, কেন প্রাইমারি টিচার্সদের টেটের প্রবলেমটা করছে না, কেন ডিএ নিয়ে করছে না, ছোট্ট ছোট্ট আন্দোলনগুলো কেন, নার্সিং স্টাফদের প্রবলেম, আইসিডিএস দের প্রবলেম, এগুলো নিয়ে এখানে কেন করছে না, যে আমরা এখানে চাই, এবং চাপ দিচ্ছে না সব সরকারের প্রতি। শুধু রাজ্য জুড়ে না, এটা প্রত্যেকটা অঞ্চল জুড়ে এই প্রবলেম। আমরা আন্দোলনে আছি, যে জিনিসটা বামপন্থীরা করতো, আমরা আন্দোলনে আছি। আমি থাকি কি আমরা আন্দোলনে নেমে গেলাম। হাউ ডু ইউ মেক ইউর প্রেজেন্স ফিল? আমি সেদিনকে কথা আছে, পাবলিক মেমোরি ইজ প্রবাবলি শর্ট। If you don't keep people all the time, যে এই আমি আবার বসে বললাম আজকে হাসমি চকে, আমি আবার বসে বললাম আজকে কলেজ স্কোয়ারে, হ্যাঁ, এই জায়গাগুলো যখন নাকি আমি না রাখছি, যে আমি কলেজ স্কোয়ার থেকে নিয়ে, কলকাতা কলেজ স্কোয়ার থেকে নিয়ে শিলিগুড়ি হাসমি চক,
এইটাকে যখন আমি এক সূত্রে না ভাবতে পারছি তখন তো নানান সমস্যা উঠবেই আসবেই। আজকে দার্জিলিং এতে আমাদের কিছুদিন আগেরই ঘটনা, দার্জিলিং এর পাহাড়ের যে ধস, সবকিছু নিয়ে আমি বিজেপির ক্ষেত্রে যদি বলি, রাজু বিষ্ট প্রধানমন্ত্রীকে যেমন চিঠি পাঠিয়েছেন, সবকিছু করেছেন। রাজু বিষ্ট তো ওখানকার লোকাল, দিদিও কিন্তু এসছেন, এবং এই জিনিসটা কিন্তু উনি বিগত কয়েক বছর ধরে কিন্তু করে যাচ্ছে। মানে পাহাড়ে কোনো প্রবলেম হলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি, আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উত্তরবঙ্গে পাই, বিজয় সম্মেলনীতে এসেও উনি বারবার পাহাড়কে নিয়ে আলোচনা করেছেন, শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আলোচনা করেছেন, কিষাণ কার্ড নিয়েও আলোচনা করেছেন, এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা করেছেন, কন্যাশ্রী নিয়ে পর্যন্ত বলেছেন। এবং ওনার শারীরিক মানে যে শারীরিক যে প্রবলেম, বা ওনার 20 বছর ধরে জ্বর আসেনি, বা ওনার হঠাৎ করে একটা সর্দি লেগেছে এবং এই সর্দিটা খুব হচ্ছে, পিপল ফ্রেন্ডলি। আমি বলবো এই জায়গাটা পিপল ফ্রেন্ডলি হচ্ছে আস্তে আস্তে। উনি মানুষের ভাষা বলেন, আজ অব্দি ওনার মুখ দিয়ে আমরা কোনো থিওরি শুনিনি, উনি পুরোপুরি মানুষের ভাষা। এবং আরো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই মহিলা, সেটা হচ্ছে ফিজিক্যালি খুব ফিট এবং মেন্টালি খুব টাফ। দুটো শব্দ আমি আজকে বললাম, ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি ভেরি টাফ। এবং এই যে জিনিসটা মানুষকে বলা, এটাও কিন্তু মানুষকে উজ্জীবিত করা। দেখুন 20 বছর ধরে আমার জ্বর আসেনি। আমরা অনেক সময় বলি যে আজকাল মডার্ন সায়েন্সে বলা হচ্ছে, আপনি যখন একটা অর্গানাইজেশনে কাজ করছেন, ইউ আর চিফ অর ইউর বস, সবসময় নিজেদের কর্মীদের বলা উচিত না আমার না জানো আজকে এই সমস্যা হয়েছিল, আমার না জানো ওই শারীরিক সমস্যা হয়েছিল। ইয়েস, তাতে কি হয়, মেসেজটা রং যায় তাদের কাছে। মাথায় ঠিক নেই তা হাত পা কি করবে, আমাদের মাথায় ঠিক নেই তা আমরা কি করবো, মাথা শরীর সিকিউরিটি, কনফিডেন্স ইনস্টিল করা, রাস্তায় নেমে যাওয়া, হ্যাঁ কে বললি রে জয় শ্রীরাম সামনে আয়, বা দার্জিলিং এ মাইক নিয়ে নিজে বলা। ওই সময় মনে পড়ছে আগুন জ্বলছে, আমি হয়তো বামপন্থী বেগে যাবে না, হয়তো বামপন্থীরা আমাকে মারতে দৌড়বেন, রেগে যাবেন, ক্ষুণ্ণ আমি জোকসে পাঠ। কিন্তু আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় পাওয়ারে আসার পরে তার রয়ে যাওয়ার পিছনে বিরাট বড় একটা কারণ হচ্ছে, উত্তরবঙ্গেও কিন্তু ভালো সাপোর্ট ওনার আছে, যদি বিজেপি এখন ধীরে ধীরে ইনরোডস করেছে। তার মূল কারণটা হচ্ছে বিজেপি যদি উত্তরবঙ্গে ইনভেস্ট করেছে, সেটা শেষ করে দিয়ে মানুষের একটা কিছু কনসেপ্টে চেঞ্জ এসেছে। তার মূল কারণটা হচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য 3 বছর 4 বছর 5 বছর একবারে দার্জিলিং আসতেন না যখন পাহাড় জ্বলছিল, আর এই মহিলা যখনই পাহাড় জ্বলে তখনই বেশি বেশি করে। সেটাই আমি বললাম কি পাহাড়ের আমি মনে করি এটা একটা বড় কারণ যেটা বামফ্রন্টকে আবার ফিরে আসতে বাধা দিয়েছে। অন্য কারণগুলো তো আছেই, তার মধ্যে এটাও একটা মুখ্য কারণ যেটা বাধা দিয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের লোকের কাছে এবং পাহাড়ের লোকের কাছে। মানে আপনার কথা অনুযায়ী আমি যদি একদম ভোটের আগের কিছু যেগুলো কমেন্ট যেগুলো আসে ঠিক ওরকম ভাবে, যে বামের ভোট রামে চলে যাবে, আপনারা ওয়ার্ডে থাকেন তো শিলিগুড়িতে, ওয়ার্ডে বাসিন্দা, এবার ওয়ার্ডে আমরা কি বলি যে মানে ওয়ার্ডের আমরা মানুষকে আমরা যাবো একটা কিছু সাইন করাতে, কোনো সার্টিফিকেট নিতে, কিছু করতে, বা আমরা বিপদ হলো, বাড়িতে জল ঢুকলো খুব বৃষ্টিতে, উনি নিজে হাঁটু জল নিয়ে সামনে চলে এলেন বাড়ির। এবার কে কি ট্রোলিং করছে, মুখ্যমন্ত্রী কতটা জলের মধ্যে দাঁড়িয়েছেন, সেটা পা ভেজা জল না হাঁটু ভেজা জল, আমি বলি কি এগুলো খুব ইম্যাটেরিয়াল জিনিস। সব থেকে বড় জিনিস এসেছেন অন্তত জলে দাঁড়িয়েছেন, এসে জলে দাঁড়ানোর দরকার নেই, উনি তো এসেছেন। মানে কত অবভিয়াসলি কাজ করছে, রেড ভলান্টিয়ার্সরা অবভিয়াসলি কাজ করছে, সামাজিক কাজ কিন্তু অলওয়েজ কি একটা রাজনৈতিক, আমি বিজেপিকেই বারবার বলার চেষ্টা করছি যে একটা রাজনৈতিক দলের মানে কর্তব্য হচ্ছে, फर्ज হচ্ছে बयानबाजी नहीं करना, सिर्फ बयानबाजी नहीं करना, जमीन से जुड़े हुए लोगों के साथ जमीन में जुड़े होकर खड़े रहना और उनका जो मसला है उसका हल ढूंढना, उनके सामने बैठ के कंधे से कंधे मिलाकर। दिस इज वेरी इंपॉर्टेंट, एब्सोल्युटली इंपॉर्टेंट। এবং এই জিনিসটা যদি বিজেপি না করতে পারে পশ্চিমবঙ্গে, very difficult to come back to power। এবং আমার মনে হয় বিজেপি মানে ব্যাপারটা কি হচ্ছে যে কালকে সেদিনকে আমরা ভারতকে দেখলাম যে বারবার কালকে বলে ফেলছি, সেদিনকে আমি ভারতকে দেখলাম যে ভারত আর ম্যাচে ফিরে আসতে পারলো না। বিজেপির পক্ষে কিন্তু ম্যাচে ফিরে আসা খুব কঠিন হবে, যেভাবে স্প্রেড করে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে। তো সেটাই হচ্ছে 77 এ 78 ওটা দেখো, ওটা ক্রসিং চলে গেল, না আপনাকে ক্রসিং হচ্ছে, আপনাকে বলছি আমি আপনাকে বলেছি যে সুইচ করে যাওয়ার যে ব্যাপার, 17 জনে চলে যায় না, 17 জনে যদি চলে যায় না, 60টা এমএলএ যদি থাকে, তাও সেটাকে আমি টিএমসির ক্রেডিট বলবো না, টিএমসি এর বিরাট বড় কিছু করেছে, দল ভাঙিয়েছে,
এটা কি হয় যারা বেরিয়ে যায় তারা ফিরে আসে। ভাঙানোর থেকে বড় জিনিস হচ্ছে আজকে যারা গেছে তাদের মধ্যে 90% তো টিএমসি তেই ছিল, সেখান থেকে বিজেপি তে গেছে। তারা সুইচ করাটাই তো স্বাভাবিক, সুইচ করাটাই তো স্বাভাবিক, কারণ তারা নিজের স্বার্থটা বুঝেই তো আগে সুইচ করেছিল টিএমসি থেকে বিজেপি তে, তারপরে থেকে বিজেপি তে যখন হেরে গেল তখন কালকে শতরূপ ঘোষের একটা কথায়, শতরূপ ঘোষের কালকের বলছি, শতরূপ ঘোষের আজ থেকে 2-3 দিন আগের একটা ভিডিও যেটা 30 তারিখের ভোটের আগে উনি প্রচারে বেরিয়েছিলেন, সেখানে গিয়ে উনি শ্যামলবাবুকে সামনে রেখে উনি প্রচারেতে এটাই বলছিলেন শান্তিপুরে দাঁড়িয়ে যে যারা বিজেপিতে গেছে তারা টিএমসি থেকে স্বার্থ বুঝে বিজেপিতে গেছে, যখন দেখেছে স্বার্থ উদ্ধার হচ্ছে না ভাই আবার চলে আসলো বিজেপিতে। তোমাদেরকে আমি বিস্তারিত বলেছি, তোমাদেরকে বলেছি, অন্য চ্যানেলে বহুবার বলেছি, আমি প্রায় 2 বছর থেকে বলে যাচ্ছি যে এখন কর্পোরেটাইজেশন হয়ে গেছে। আমি আমার ব্যাগে আমি যেখানেতে বেশি স্যালারি পাচ্ছি এবং আমি যেখানেতে বেশি আমি এফোর্ড পাবো, আমি যেখানেতে একটুখানি ডেজিগনেশন হাই পাবো সেই জায়গাটাই আমি সুইচ করে বেরিয়ে যাই। Politics is no more after 64, that is Lal Bahadur Shastri's Tashkent agreement and his death. 62-64 were the watershed years of Indian politics. তার পরের থেকে নিয়ে মানুষ এখন মহৎ উদ্দেশ্যে উজ্জীবিত হয়ে দেশের প্রতি দেশের সেবা করার মন্ত্রে উজ্জীবিত হয়ে মানুষ আর রাজনীতি করে না। এটা আমাদের মানুষদেরকে বুঝতে হবে এবং এতে কোনো দোষ নেই, ক্ষতি নেই, কোনো কিছু নেই, এতে লজ্জারও কিছু নেই, এটা ঘেন্নারও কিছু নেই, এটা ভয়েরও কিছু নেই, এটা সত্যি বাস্তব, রূঢ় বাস্তব। इस यथार्थ के साथ समझौता हमें करना पड़ेगा that the people in politics today are careerist, and if they're careerist, I believe people who come to give a donative service are as good on ground as people who come to give a corporate service. मतलब बोलने का मतलब ये है कि पीपल आज के डेट में जैसे कि बैंक में पैसा रखता है या कुछ भी करता है उस हिसाब से अपना वोट बैंक को उठाकर पर वोट दे दिया कि আমরা তো হ্যাঁ, আমি তুমি রাস্তাটা আমার করবে কি করবে না ভাই এটা বলো। আমি থিওরিজ শুনতে চাই না, আমি মার্কসিজম শুনতে চাই না, আমি হেগেল শুনতে চাই না, আমি থিওরি, আমি থিসিস অ্যান্টিথিসিস শুনতে চাই না, বেস সুপারস্ট্রাকচার শুনতে চাই না, আমি কি বলে আরএসএস এর সংঘ পরিবারের আমি অর্গানাইজারের কথা বা পাঞ্চজনের কথা আমি ব্রত শুনতে চাই না, আমি এই যে ওদের মুখপাত্র। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে থিওরি কপচান না, একদমই কপচান না, টিএমসি একদম থিওরি কপচান না, আমার মানুষকে ডিস্টার্বও করে না। তো এই জিনিসগুলো যখন নাকি হচ্ছে সেই জায়গায় এই জিনিসগুলো মানুষ শুনতে চায় না। টিএমসি কিন্তু একটা পরিণত দল এখন। অনেক সময় আমরা দেখ একটা রিক্যালসিট্রেন্ট এলিমেন্ট কেউ কোথাও কিছু নিয়ে ধরা পড়লো, এগুলো প্রত্যেকটা জায়গায় দুষ্ট বাচ্চা থাকে, ওই দুধ সে ধুলা হুয়া নেই স্যার, এগুলো প্রত্যেকটা জায়গায় একটা দুষ্ট বাচ্চা থাকে প্রতিটা সময়। কিন্তু সেইটাকে যদি আমি should not throw stones at others, আমি আপনাকে একটা প্রশ্নতে মানে ছোট্ট এটার ক্ষেত্রেই আমি আপনাকে একটা প্রশ্নতে জিজ্ঞাসা করি। আপনি যেভাবে বললেন যে টিএমসি অ্যাকচুয়ালি কোনো রকম টপিককে নিয়ে বা কোনো থিসিস বা কোনো ইয়েকে নিয়ে কপ চায় না, তো আপনার কি মনে হয় যে আজকে বিজেপি যেরকম ভাবে আজকে এরা সোশ্যাল মিডিয়াকে যেভাবে ইনফ্লুয়েন্স করার জন্য সোশ্যাল মিডিয়া সেক্টরটাকে ইউজ করে, পিপল মন কি বাত, তারপর কিছু লাইভস, এভরিডে পিপলস লাইভ থাকে, এভরিডে মোদিজির একটা লাইভ থাকে, অমিত শাহজির একটা লাইভ থাকে, সীতারমনজির একটা লাইভ থাকে, তো ঠিক এইভাবে কি আপনার মনে হয় না যে টিএমসি আরো বেশি যদি সোশ্যাল মিডিয়াটাকে আরো বেশি প্ল্যাটফর্মে আনতে পারে আস্তে আস্তে আরো বেশি গ্রোথ করবে এবং মানুষের মধ্যে আরো বেশি করে ঢুকবে? তা সবার আসা উচিত সোশ্যাল মিডিয়াতে, সবার আসা উচিত সোশ্যাল মিডিয়াতে। কে নেই সোশ্যাল মিডিয়া? আজকে যে ব্রাহ্মণ কম্পিউটারকে বলেছিল কি না কম্পিউটারকে এ করা হবে না, সেই ব্রাহ্মণটা আজকে ডেটে দাঁড়িয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অলরেডি চলে এসেছে। তারাও টুম্পাগানকে ইউজ করে কিন্তু ভোটের প্রচার করেছে। এক্স্যাক্টলি। সুতরাং আমি কি বলছি যে যত তাড়াতাড়ি আপনি এগুলো বুঝে যান ততই ভালো আপনার জন্য। ইট ইজ বেটার লেট দ্যান নেভার। নাও দে হ্যাভ আন্ডারস্টুড, লেটলি আন্ডারস্টুড করেছে, কিন্তু করেছে। আজকে সোশ্যাল মিডিয়ার যে পাওয়ার, আপনাকে আমি বলছি বহু মানুষ আমরাই করি, খবরের কাগজে তার যদি কোনো রিপোর্ট বেরিয়ে থাকে বা তার সম্বন্ধে যদি তার ছবির সম্বন্ধে বা তার খেলার সময় রিপোর্ট বেরিয়ে থাকে, সে সেটাকে আমাদের স্ক্রিনশট নিয়ে অনলাইনে নিয়ে হোয়াটসঅ্যাপে শেয়ার করে এবং ফেসবুকে আমরাই করি, উই ডু ইট, উই জার্নালিস্ট অলসো ডু ইট। কেন কি আমরা চাই যে সব মিডিয়া স্প্রেড করে যাক অ্যাক্রস অল প্ল্যাটফর্ম, যত ज़्यादा से ज़्यादा, मोर द मेरियर,
কোট এন্ড কোট আমি কতজনকে বলবো তুমি উত্তরবঙ্গ সংবাদ খুলে দেখো ভাই, তুমি আনন্দবাজার খুলে দেখো, আমার ওখানে নিউজ আছে। তার থেকে ভালো হচ্ছে আজকে ওখানে আমার 2000 বা 3000 পিপলের রিচ আছে, আমি ওখানে পোস্ট করে দিলাম, 1000 লোক তো দেখছে। আর প্রত্যেক কটা দিয়ে তো আপনার ইয়ে আছে, মানে ই এডিশন আছে, প্রত্যেক কটার তো অনলাইন এডিশন আছে। কেন আছে? বিকজ দোজ নিউজপেপার্স অলসো ওয়ান্ট দ্যাট পিপল গো ফর সফট কপি ইফ দে কান্ট lay their hands upon hard copies. So it's as simple as that. আজকের প্রোগ্রামেতে একদম শেষের জায়গায় এবং শেষ একটা জায়গা দিয়ে আপনাকে আজকে শেষ করি। আবার পুনরায় 30 তারিখ আপনার সাথে দেখা হচ্ছে 2024 এই আলোচনাটা নিয়ে। 30 তারিখের পর হয়তো আলোচনা করব, বা দিদি গোয়া থেকে ফিরে আসুন, তারপর হয়তো আমরা এই পলিটিক্যাল আলোচনাটাকে বাড়িয়ে যাব। আজকের মতন দাদা এখানেই শেষ করি। আপনারা পরাগদা প্রতিনিয়তর মতন পরাগদার সাথে আমাদের আবার কিছুটা আলোচনা, কিছুটা জানতে পারলাম পরাগদার কাছ থেকে যে আমরা কতটা এগিয়ে আছি, কতটা পিছিয়ে আছি, বা টিএমসির ক্ষেত্রে, বিজেপির ক্ষেত্রে, সিপিএম এর ক্ষেত্রে আর অনেক আলোচনা, অনেক কিছু আমাদের সাথে পরাগদাকে নিয়ে। কিন্তু তার আগে 30 তারিখ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড খেলা শুরু হওয়ার আগে আমি আর পরাগদা লাইভ থাকছি স্টুডিও থেকে।